আচ্ছা, গণতন্ত্রের তো বেশ কয়েকটা স্তম্ভ আছে, তাই না? তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো মিডিয়া, যার আসল কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা, সাধারণ মানুষকে সত্যিটা জানানো। কিন্তু একবার ভাবুন তো, কি হবে যখন এই প্রহরী নিজেই একটা সার্কাসের অংশ হয়ে যায়? এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এটা শুধু একটা অভিযোগ না, এটা একটা কঠিন সত্যি। আর এই সত্যিটা আমাদের গণতন্ত্র আসলে কতটা সুস্থ সেই প্রশ্নটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো প্রশ্নটা হলো, এই যে প্রহরী, সে সার্কাসে পরিণত হলো কিভাবে? চলুন এই প্রশ্নটা ধরেই আমরা একটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি যে মিডিয়ার কাজ ছিল ক্ষমতাকে চোখে চোখ রেখে প্রশ্ন করা, সেটা আজ কেন শুধু দর্শকের মন ভোলানোর প্রতিযোগিতায় নেমেছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে জানা দরকার যে একটা সুস্থ গণতন্ত্রে মিডিয়ার আসল কাজটা ঠিক কী, মানে আদর্শটা কি হওয়া উচিত। কারণ আদর্শটা যদি আমরা না জানি, তাহলে এখন যা হচ্ছে তার সাথে পার্থক্যটা ঠিকমতো ধরতে পারবো না, তাই না? খুব সহজ করে বললে ব্যাপারটা এরকম। সরকারের তো আরও ৩টে স্তম্ভ আছে, তাই না? আইনসভা মানে যারা আইন বানায়, নির্বাহী বিভাগ মানে যারা সেই আইন প্রয়োগ করে, আর বিচার বিভাগ। তো মিডিয়ার কাজ হলো এদের ওপর কড়া নজর রাখা, নিশ্চিত করা যে তারা যেন ক্ষমতার কোনো অপব্যবহার না করে। মানে সোজা কথায় মিডিয়া হলো জনগণের চোখ আর কান। ব্যাপারটাকে আরেকটু সহজভাবে ভাবা যাক। ধরুন একটা দোকানে প্রচুর টাকা রাখা আছে, সেখানে যদি একটা সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, তাহলে চোরের মনে একটা ভয় কাজ করবে, তাই তো? ঠিক সেরকমই একটা শক্তিশালী মিডিয়া থাকলে ক্ষমতাশালীরাও কোনো ভুল কাজ করতে ভয় পাবে, আর এই ভয়টাই কিন্তু গণতন্ত্রকে আসলে বাঁচিয়ে রাখে। বেশ, আদর্শের কথা তো অনেক হলো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাস্তবতাটা ঠিক কি? এই আদর্শের সাথে আজকের বাস্তবতার ফারাকটা ঠিক কতটা? এই যে তুলনাটা দেখছেন, এটাই কিন্তু সবটা পরিষ্কার করে দিচ্ছে। একেবারে আকাশ-পাতাল তফাত। ভাবুন, যেখানে ক্ষমতাকে কঠিন প্রশ্ন করার কথা, সেখানে অ্যাঙ্কাররা জিজ্ঞেস করছেন, আপনি কি মানিব্যাগ রাখেন? আর যেখানে আমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার কথা, সেখানে শুধু রাগ আর ভয় ছড়ানো হচ্ছে। এটা একটা অদ্ভুত নাটক ছাড়া আর কি। শুধু তাই নয়, সেন্সেশনালিজম বা চাঞ্চল্য তৈরির নেশাটা কোন পর্যায়ে গেছে তার একটা ভয়ঙ্কর উদাহরণ হলো এটা। করাচি বন্দরে আগুন লাগিয়ে দাও, এরকম একটা কথা খবরে বলা হচ্ছে। এটা কিন্তু শুধু আর খারাপ সাংবাদিকতার পর্যায়ে নেই, এটা রীতিমতো বিপজ্জনক। তো স্বাভাবিকভাবেই আমাদের মাথায় প্রশ্নটা আসে, এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এর জন্য আসলে দায়ী কে? আমরা টিভিতে যে অ্যাঙ্কারদের দেখি তারা, নাকি চ্যানেলের মালিকরা, নাকি পর্দার পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে? এখানেই ব্যাপারটা বেশ মজার। সোর্স বলছে, আমরা টিভিতে যাদের দেখি, মানে এই অ্যাঙ্কাররা, তারা আসলে সমস্যার মূল কারণ নয়। তারা তো স্রেফ সেনা মাত্র। আসল খেলাটা তো খেলছে অন্য কেউ, পর্দার আড়াল থেকে। চলুন তাহলে সমস্যার প্রথম স্তরটা একটু খুলে দেখা যাক, আর সেটা হলো অর্থনৈতিক চাপ। এই চাপটাই কিন্তু মিডিয়াকে এমন আচরণ করতে একরকম বাধ্য করছে। শুধু এই একটা সংখ্যা দেখুন, 400রও বেশি। ভারতে 400রও বেশি মেইনস্ট্রিম নিউজ চ্যানেল একে অপরের সাথে লড়ছে। কিসের জন্য? শুধু আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। ভাবা যায় প্রতিযোগিতাটা ঠিক কোন পর্যায়ে? আসলে খবরের ব্যবসাটা চলে একটা সহজ চক্রে। দেখুন, প্রথম কাজ হলো দর্শকের মনোযোগ টানা। মনোযোগ যত বেশি, চ্যানেলের রেটিং তত বাড়বে। রেটিং বাড়লে কি হবে? বিজ্ঞাপন আসবে, আর বিজ্ঞাপন এলেই টাকা আসবে। তো এই চক্রটা ঘোরানোর জন্য সবচেয়ে সহজ রাস্তাটা কি? নাটক তৈরি করা, চাঞ্চল্যকর খবর দেখানো, কারণ ওটাই সবচেয়ে সহজে মানুষের মনোযোগ টানে। আর এই যে মনোযোগ কাড়ার জন্য দৌড়, এর সবচেয়ে বড় শিকারকে জানেন? ফ্যাক্ট চেকিং, মানে খবরের সত্যতা যাচাই করা। ব্রেকিং নিউজ বা সবার আগে দেখানোর তাগিদে খবরটা আদৌ সত্যি কি না সেটা যাচাই করার সময় বা ইচ্ছে কোনোটাই আর থাকছে না। কিন্তু এই অর্থনৈতিক চাপটাই সব নয়, এর থেকেও একটা গভীর সমস্যা আছে। আর সেটা হলো খবরের আসল মালিককে, মানে এই চ্যানেলগুলো চালায় কারা? এটাই হলো কাঠামোগত সমস্যা। এই টেবিলটা একবার দেখুন। রিলায়েন্স, টাইমস গ্রুপ, আদানি গ্রুপ, হাতে গোনা মাত্র কয়েকটা বড় কর্পোরেশন। অথচ এরাই নিয়ন্ত্রণ করছে ভারতের প্রায় ১৪০ কোটি মানুষ কি খবর দেখবে, কি খবর পড়বে। তার মানে তথ্যের পুরো প্রবাহটাই কিন্তু মুষ্টিমেয় কয়েকটা সংস্থার হাতে চলে গেছে। আর এখান থেকেই তৈরি হয় একটা সরাসরি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ভাবুন, এই বড় বড় কোম্পানিগুলোর তো শুধু মিডিয়া ব্যবসাই নেই, তেল, টেলিকম, পরিকাঠামো, কত কি আছে। এখন নিজেদের ওই ব্যবসাগুলো বাঁচাতে হলে তাদের তো ক্ষমতাশালী সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতেই হবে। ফলে সরকারকে চ্যালেঞ্জ করে এমন কোনো খবর তারা দেখাবে না,
আর যে সাংবাদিকরা এই নিয়মটা মানতে চান না তাদের পরিণতি কি হয়? তাদের সরিয়ে দেওয়া হয়, যেমনটা আউটলুকের রুবেন ব্যানার্জির সাথে হয়েছে। এভাবেই জন্ম নেয় সেলফ সেন্সরশিপ আর হারিয়ে যায় আসল সাংবাদিকতা। তাহলে কি কোনো আশাই নেই? না, ব্যাপারটা ঠিক তা নয়। এই সিস্টেমের সমস্যাগুলো বোঝাটা খুব জরুরি, কিন্তু ভালো খবর হলো এখান থেকে বেরিয়ে আসার একটা পথও আছে। আর এই সমাধানটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের হাতেই, মানে দর্শকদের হাতে। সোর্স বলছে এই যে সার্কাসটা চলছে এর জ্বালানিটা তো আমরাই দিচ্ছি, তাই না? আমরা দেখছি বলেই তো ওরা দেখাচ্ছে। তার মানে সমাধানটাও আমাদের অভ্যাস বদলের মধ্যেই আছে। আমরা দর্শক, আমরা শুধু নিষ্ক্রিয় শিকার নই, আমরাই পরিবর্তনের আসল কারিগর। তাহলে পথটা ঠিক কী? এখানে 3টে সহজ কিন্তু খুব জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, সেন্সেশনালিজম বয়কট করা, মানে যে চ্যানেলগুলো খবরের নামে বিনোদন দেখাচ্ছে সেগুলো দেখা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, স্বাধীন মিডিয়াকে সমর্থন করা, এমন সংস্থা খুঁজে বের করতে হবে যারা কোনো বড় কর্পোরেশনের হাতের পুতুল নয়, এবং তাদের আর্থিকভাবে সাহায্য করতে হবে। আর সবশেষে, গুজব নয়, সত্যিটা শেয়ার করা। সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করার আগে সেটা যাচাই করে নেওয়াটা খুব জরুরি। এই সম্মিলিত চেষ্টাতেই কিন্তু মিডিয়ার হারানো সম্মান ফিরিয়ে আনা সম্ভব। দিন শেষে প্রশ্নটা কিন্তু এটাই, আমরা মানে দর্শকরা যদি আরও ভালো সাংবাদিকতার দাবি না করি, যদি এই সার্কাসটাকেই মেনে নিই, তাহলে ক্ষমতাকে প্রশ্নটা করবে কে? গণতন্ত্রের এই প্রহরীকে বাঁচানোর দায়িত্বটা কিন্তু শুধু সাংবাদিকদের একার নয়, আমাদের সবার।